हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 8 করতে চলেছি। অলরেডি 7টা ক্লাস আমরা করে ফেলেছি গ্রামারের উপরে এবং 22টা কনসেপ্ট আমি তোমাদের শিখিয়ে দিয়েছি গ্রামারে। আজ আমরা এই ভিডিওটাতে একটাই মাত্র কনসেপ্ট নেব, কনসেপ্ট নাম্বার 23, এবং এখানে আমি তোমাদের কিছু এক্সেপশনাল প্যাসিভ স্ট্রাকচার দেখাবো, যেগুলো বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করেছি কয়েকটা এক্সেপশনাল প্যাসিভের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কিন্তু এক্সেপশনাল প্যাসিভ ভয়েস শেখাচ্ছি না আমি তোমাদের। যখন আমি আলাদা করে নিয়ে আসবো ক্লাস গ্রামারের ওপরে, তখন যখন ভয়েস চেঞ্জ আমরা করব ডিটেলসে, তখন আমরা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ শিখবো আলাদা করে। সেখানে বিভিন্ন টাইপের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করি, যেমন ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, পার্টিসিপেলের কিভাবে করতে হয়, জিরান্ডের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কোয়াসি প্যাসিভের কত রকমের টাইপ হয়, সেখানে ডিটেলসে আমরা একটা একটা করে এক্সেপশনাল কেসগুলো শিখি। কিন্তু আজকে যে ভিডিওটা হচ্ছে, এখানে স্পেসিফিক কিছু সেন্টেন্স আমি তোমাদের দেখাবো বিভিন্ন গ্রামার বই থেকে। আমি সেই গ্রামার বইয়ের নাম এবং পেজ নাম্বারও বলে দেবো, যদি কারোর দেখার ইচ্ছা হয় সেখান থেকে গিয়ে একবার দেখেও নিতে পারবে। তো এগুলো তোমরা খাতাতে নোট করে নেবে এবং একটু ভালো করে দেখে রাখবে। অনেক সময় কি হয়, কমিশন কিছু এই এক্সেপশনাল কেসগুলো একদম হুবহু তুলে দেয় বই থেকে, তো সেরকম যদি তুলে দেয় কোনো জায়গা থেকে, তো এই এক্সেপশনাল কেস দিলেও দিতে পারে। তো সেই কারণে আমি কিছু এক্সেপশনাল কেস তোমাদের এক্সেপশনাল প্যাসিভ স্ট্রাকচার জাস্ট দেখাবো এখানে। তো চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই প্যাসিভ স্ট্রাকচারগুলো তোমরা নোট করো। অ্যাক্টিভের স্ট্রাকচারটাও প্রথমে লিখেছি, তারপরে তার প্যাসিভটা আমি করে দিয়েছি এখানে। তো দেখো এখানে 4টে সেন্টেন্স লেখা আছে। ফার্স্টটা দেখো, স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড। সাধারণভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ যখন করি, যদি আমরা দেখি যে ইম্পারেটিভের যে ভার্বটা রয়েছে তার একটা অবজেক্ট উপস্থিত আছে, অর্থাৎ উইথ অবজেক্ট। দুরকমভাবে ইম্পারেটিভ করা যায়, একটা উইথ অবজেক্ট আর উইথআউট অবজেক্ট, দুটো আলাদা আলাদা রুল হয়। ইম্পারেটিভ আবার অনেক রকমের হয়, অর্ডার বোঝাতে পারে, কমেন্ট বোঝাতে পারে, রিকোয়েস্ট বোঝাতে পারে, সাজেশান বোঝাতে পারে। এবার তাদের আবার আলাদা আলাদা ভাগ আছে। আমি যেহেতু বললাম তোমাদের আমি শেখাচ্ছি না ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ, সেই জন্য এগুলো ডিটেলসে আমি বলবো না এখানে। ইম্পারেটিভের অবজেক্ট যদি থাকে, সাধারণ নিয়ম হচ্ছে লেট দিয়ে আমরা শুরু করি, কিন্তু এখানে দেখো কিভাবে এটার প্যাসিভ বানানো হয়েছে। হ্যাভ দ্য বেড কভার স্প্রেড অন দ্য বেড, এটাই হচ্ছে এর প্যাসিভ স্ট্রাকচার। ওকে, তাহলে স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড, এর প্যাসিভ স্ট্রাকচার লিখে নাও তোমরা, হ্যাভ দ্য বেড কভার স্প্রেড অন দ্য বেড। সেম একই রকমভাবে পুট আপ এ টেন্ট হিয়ার, এর প্যাসিভ স্ট্রাকচার লিখে নাও, হ্যাভ এ টেন্ট পুট আপ হিয়ার। যদি তুমি দেখো অপশানে আছে এগুলো, লেট দিয়ে তুমি খুঁজছো কিন্তু লেট দিয়ে দেখলে যে কোনো অপশান নেই, এখানে হ্যাভ এ টেন্ট পুট আপ হিয়ার এটা আছে অ্যান্সার, তাহলে এটাই অ্যান্সার করে আসতে হবে। যেন ছেড়ে দিও না, নান অফ দিস করে দিও না, যেন এটা অ্যান্সার হবে। যদি দেখো যে তোমার দুটোই দেয়া আছে, সেক্ষেত্রে এটাকে যেন আবার তোমরা এরার ভেবে নিও না যে এটা হবে না। যেমন দেয় না যে স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ রং, সেখানে কিন্তু এটাও অবশ্যই ট্রু হবে। তাহলে হ্যাভ এ টেন্ট পুট আপ হিয়ার কারেক্ট। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, একটা প্রভার্ব, এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। এর প্যাসিভ স্ট্রাকচার দেখে নাও তোমরা, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। মুখস্থ করে নেবে এটাকে খুব ভালোভাবে। ডু নট পুল দ্য চেন আনলেস রিকোয়ার্ড। কিছু কিছু অ্যাক্টিভের দুরকমভাবে আমরা প্যাসিভ বানাতে পারি, তারই একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এটার প্যাসিভ আমরা এইভাবে বানাতে পারি, দ্য চেন ইজ নট টু বি পুলড আনলেস রিকোয়ার্ড, এইভাবে করা যায়। অর্থাৎ বি নট টু বি দিয়ে করেছি আমরা এখানে। আবার দ্য চেন নিড নট টু বি পুলড আনলেস রিকোয়ার্ড, এটাও কারেক্ট এখানে। এবারে এই যে 4টে আমি স্ট্রাকচার নিয়েছি, এগুলো কোন বই থেকে? ডিপি ভট্টাচার্য, তোমরা জানো ট্রেজার ট্রোভ যে গ্রামার বইটা, খুব ভালো গ্রামার বই একটা, পিকে দে সরকারের মতনই। তো সেই ডিপি ভট্টাচার্যার পেজ নাম্বার 379, যদি কারোর কাছে থাকে বইটা, তারা একবার চেক করে নিতে পারো এটাকে, যে এই সেন্টেন্সগুলো সেখান থেকেই আমি নিয়েছি। ঠিক আছে, যারা গ্রামার ভালো গ্রামার বই চাইছো, আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে পিকে দে সরকার তোমরা নিতে পারো অবশ্যই। অনেকের কি প্রবলেম হয়, অনেকে বাংলাতে বুঝতে চায়, তো বাংলাতে যারা বুঝতে চাইছো তাদের জন্য কিন্তু ডিপি ভট্টাচার্য হচ্ছে বেস্ট, কারণ এই বইটা
প্রচুর মাত্রাতে বাংলার মাধ্যমে বোঝানো হয়েছে ইংলিশে, গ্রামার প্রচুর মাত্রায় এক্সাম্পল রয়েছে, কিন্তু বাংলাতে সব ব্যাখ্যা করা আছে খুব সুন্দরভাবে, মানে বাংলা ব্যাকরণের সাথেই তার একটা তালমেল বসিয়ে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডিসক্রাইব করা আছে। তো বেশ, এই চারটে আমরা নিয়েছি ডিপি ভট্টাচার্য থেকে, পেজ নাম্বার 379। আশা করছি তোমরা নোট করে নিয়েছো। নেক্সট আমরা দেখব অন্য একটা বই থেকে আরও কিছু আমরা এক্সেপশনাল প্যাসিভ স্ট্রাকচার দেখব। নেক্সট নাম্বার 5, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এটা তোমরা দেখতেই পাচ্ছ একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম হচ্ছে, আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটো ক্লজ আছে, দুটো ক্লজেই কি ট্রানজিটিভ ভার্ব উপস্থিত আছে? যদি দুটো ক্লজেই ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে তাদের নিশ্চয়ই অবজেক্টও আছে, অর্থাৎ দুটো ক্লজকেই আমরা প্যাসিভ বানাতে পারি। তাহলে তখন আমাদের কি করতে হয়? দুটো ক্লজকেই প্যাসিভ বানাতে হয়। এবারে দুটো ক্লজকে প্যাসিভ বানিয়ে আমরা লিখব কীভাবে? তাহলে এখানে দুরকমভাবে আমরা করতে পারি। যেটা প্রথম ক্লজ আই নো, এই আই নো হলো এটা প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা রেখে দেব প্রথমে। এরপরে যে পুরো অংশটা রয়েছে সাব ক্লজ যেটা আছে, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো ইট দিয়ে আমরা এখানে একটা ইন্ট্রোডাক্টরি ইট বসিয়ে দেবো। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা ইজ করে দিলাম, এই পুরো অংশটাকে আমরা ইট নিয়ে নিলাম। এবার তারপরে এই আই নো অর্থাৎ এই যে প্রিন্সিপাল ক্লজটা, এটাকে আমরা কি করে দেবো? প্যাসিভ বানিয়ে দেবো। তাহলে ইট ইজ নোন, আর তোমরা জানো নোনের সঙ্গে বাই বসে না, ইট ইজ নোন টু মি, এতটা কমপ্লিট। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হয়ে গেল প্যাসিভ। এবারে সাব ক্লজটাকে প্যাসিভ বানাবো আমরা। তাহলে সাব ক্লজে কী ছিল? দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই যে হি ডিড দ্য ওয়ার্ক এর প্যাসিভ বানাবো আমরা, তাহলে হয়ে যাবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, সেটাই লেখা আছে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে এই একটা পদ্ধতি কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ বানানোর। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে দুটো ক্লজেরই কি প্যাসিভ করা যায়। আসলে প্যাসিভ ক্লজের হয় না, প্যাসিভ ভার্বটার হয়। তাহলে তোমাকে দেখতে হবে যে দুটো ভার্বে কি প্যাসিভ সম্ভব? দুটোই কি ট্রানজিটিভ ভার্ব? মানে নো ট্রানজিটিভ ভার্ব, ডিড এটাও ট্রানজিটিভ ভার্ব আছে, এখানে দুটোরই অবজেক্ট উপস্থিত আছে। তাহলে প্রথমে ইট দিয়ে আমরা করতে পারি, অথবা ইট না করে আমরা কি করব? এইখানে দেখো এই যে নো ভার্বটা, এই নো ভার্বের অবজেক্ট কোনটা? সম্পূর্ণ সাব ক্লজটাই হলো নো ভার্বের অবজেক্ট। তাহলে পুরো সাব ক্লজটাকেই আমি বসিয়ে দেবো এনে। এবার যখন আমি সাবজেক্ট হিসেবে বসাচ্ছি এই অবজেক্টটাকে, অর্থাৎ এই সাব ক্লজটাকে আমি তুলে এনে বসাচ্ছি সাবজেক্ট হিসেবে, কিন্তু এই সাব ক্লজটারও তো আবার প্যাসিভ হবে, কারণ এখানেও ট্রানজিটিভ ভার্ব আছে অবজেক্ট যুক্ত। তাহলে এটাকে আমরা প্যাসিভ বানিয়েই বসাবো। তাহলে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এর প্যাসিভ করে আমরা লিখব দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এতটা হয়ে গেল। এইটাকে আমরা সাবজেক্ট ধরে নিলাম। এরপরে যেটা মেন ক্লজ আই নো, তার আমরা প্যাসিভ বানিয়ে দেবো ইজ নোন টু মি, ব্যাস। তাহলে এই দুভাবে করা যায়। আর এটা আমি নিয়েছি পিকে দে সরকারের পেজ নাম্বার 83। যাদের পিকে দে সরকার আছে তারা খুলে একবার দেখে নেবে, এটা 83 নম্বর পেজে আছে। ডিয়ার ফ্রেন্ডস, এবার খেয়াল করো একই রকমের সেন্টেন্স, এখানে কি আছে? দ্বিতীয় ক্লজ যেটা রয়েছে অর্থাৎ সাব ক্লজ যেটা রয়েছে, এটা এখানে কিন্তু একটা কি ভার্ব দেখতে পাচ্ছ? বি ভার্বটাই মেন ভার্ব হয়ে বসে আছে, অর্থাৎ এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এবার যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব এবং এটা একটা স্টেটিভ ভার্ব, সেহেতু এর প্যাসিভ আমরা বানাতে পারবো না। দেখো এখানে দুটো ব্যাপার আছে। ইনট্রানজিটিভ ভার্ব মানে যে স্টেটিভ ভার্ব এরকম নয়, ইনট্রানজিটিভ ভার্ব অথচ স্টেটিভ নয় এরকমও হতে পারে। আবার ট্রানজিটিভ ভার্ব অথচ সেটা অ্যাকশন ভার্ব নয়, সেটা স্টেটিভ ভার্ব, যদি সেরকম হয়ে যায় তার আবার আমরা প্যাসিভ বানাতে পারি না। দেখো আমরা সাধারণত কী ভাবি যে যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেই ট্রানজিটিভ ভার্বের কী হয়? প্যাসিভ ভয়েস করা যায়, এটাই সাধারণত আমরা শিখি, কিন্তু এটা সঠিক নয়। ট্রানজিটিভ ভার্ব অথচ সেটা অ্যাকশন ভার্ব নয়, সেটা স্টেটিভ ভার্ব, তখন কিন্তু তার প্যাসিভ হবে না, যদিও তার একটা অবজেক্ট আছে। যেমন আই হ্যাভ এ কার যদি বলি, দেখো এই যে হ্যাভ ভার্বটা এখানে ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব নয় কিন্তু হ্যাভটা। আই হ্যাভ এ কার, এখানে এই যে এ কারটা আছে এটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট হওয়া সত্ত্বেও ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও প্যাসিভ বানাতে পারবো না। এটার কেন প্যাসিভ বানাতে পারবো না? কারণ ট্রানজিটিভের সাথে সাথে হ্যাভ ভার্বটা একটা স্টেটিভ ভার্ব, এটা অ্যাকশন ভার্ব নয়। যেহেতু স্টেটিভ ভার্ব সেহেতু প্যাসিভ করতে পারবো না আমরা, এটা না হয় বুঝলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা বি ভার্ব আছে, এটা তো একটা ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি, সেহেতু এর তো প্যাসিভ হবে না।
তাহলে একটা যেটা মেন ক্লজ আমাদের উই ফেল্ট, এর আমরা প্যাসিভ বানাবো। দ্বিতীয় অংশটাকে আমি আগেই তোমাদের বলেছিলাম আমরা দুরকমভাবে করতে পারি, হয় পুরোটাকে তুলে এনে আমরা বসিয়ে সাবজেক্ট দিয়ে করব, অথবা এটাকে ইট দিয়ে রিপ্লেস করে করব। তাহলে প্রথম হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করে করছি আমরা। সবসময় মনে রাখবে এই ইট দিয়ে যেটা রিপ্লেসমেন্ট, এটা অলওয়েজ কারেক্ট, এটা সব সময় কারেক্ট। যেমন এখানেও কারেক্ট ছিল, এখানেও কারেক্ট। তাহলে এটাই আমরা করেছি, ইট ওয়াজ ফেল্ট দ্যাট। এবারে যেটা সাব ক্লজ, এর যেহেতু প্যাসিভ হবে না, তাহলে যা ছিল তাই বসিয়ে দেবো আমরা। ইট ওয়াজ ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, একদম কারেক্ট হয়ে গেল। কিন্তু এই সেন্টেন্সটার সেকেন্ড টাইপ যেটা আমরা করছি, যেটা এখানে করেছিলাম, যে সম্পূর্ণ সাব ক্লজটাকে সাবজেক্ট হিসেবে আমরা বসাচ্ছিলাম, সেই জায়গাটাই এখানে এরার হয়ে যাবে। এইভাবে এটা করা যাবে না। অর্থাৎ দ্যাট হি ওয়াজ দ্য রাইট ম্যান ফর দ্য জব ওয়াজ ফেল্ড বাই আস, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। কে বলছেন আমি সেটাও উল্লেখ করে দিয়েছি। এটা মাইকেল সোয়ানের যে তোমরা বইটা দেখতে পাবে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হয়, খুব ভালো একটা গ্রামারের বই, কিন্তু এটা ব্যবহারিক গ্রামার, মনে রাখবে এটা কিন্তু অ্যাপ্লাইড গ্রামার। এটা হচ্ছে তোমার ইউসেজগুলো দেয়া আছে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ বাই মাইকেল সোয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভালো গ্রামার বই একটা, তোমরা চাইলে নিতে পারো। তবে এখন আমি বলবো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এখানে সাধারণভাবে তোমরা যে গ্রামার বইগুলো দেখো সেইভাবে কিন্তু নেই, এটা একটু টাইপটা আলাদা বইটার, কারণ এটাতে ইউসেজ দেওয়া আছে, এটাতে অ্যাপ্লিকেশানগুলো দেওয়া আছে। পড়তে তোমাদের একটু অসুবিধা হতে পারে, যারা বিগিনার্স তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের বইটা, ঠিক আছে। তো যাই হোক, তো এই বইটা যদি থাকে তোমাদের কাছে, সেখানে দেখবে পেজ নাম্বার 63-তে এই প্যাসিভ যেটা করা আছে, এখানে সেকেন্ড প্যাসিভটা রং, এই প্যাসিভটা করা যাবে না বলা আছে। ওকে, তাহলে এটা তোমরা একটু নোট করে নাও, যে যদি এই সেন্টেন্সটা আসে শুধুমাত্র ইট দিয়ে করবে তোমরা প্যাসিভ, সেকেন্ড টাইপটা কিন্তু রং হয়ে যাবে এখানে। ওকে, তাহলে এই দুটো হয়ে গেল আমাদের 6টা। চলো নেক্সট আমরা নাম্বার 7 দেখি। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 7, আই হ্যাভ টু স্টে হিয়ার। তোমাদের একটু ভাবতে হবে যে এটা কীভাবে করবো, আই হ্যাভ টু স্টে হিয়ার, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো অবজেক্টই নেই। এই যে হ্যাভ টু ভার্বটা আছে, এটা অর্ডিনারি মোডাল, এর কোনো আমরা এখানে এটা তো মোডাল ভার্ব, হ্যাভ টু হচ্ছে অর্ডিনারি মোডাল, এর সাথে দেখো আছে স্টে ভার্ব আছে, তারপরে হিয়ার লেখা আছে যেটা একটা অ্যাড ভার্ব। তাহলে এখানে তো কোনো অবজেক্টই নেই, তাহলে এটার কিভাবে করব আমরা? অবজেক্টই পাচ্ছি না, তাহলে সাবজেক্ট কাকে করবো? দেখো সাবজেক্টটাই সাবজেক্ট আছে প্যাসিভেও, আই অ্যাম ওবলাইজড টু স্টে হিয়ার, অর্থাৎ মিনিং ওয়াইজ করে দেওয়া হয়। তো কিছু এক্সেপশনাল কেস আছে ভয়েসের, যেখানে আমরা যে স্ট্রাকচারালি যে নিয়ম প্যাসিভ করার, যে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এই স্ট্রাকচারালি নিয়মটা মানা হয় না, মিনিং ওয়াইজ প্যাসিভ করে দেওয়া হয় অর্থ অনুযায়ী। এই প্যাসিভ আর অ্যাক্টিভের একটা অর্থগত দিক আছে, একটা মিনিং ওয়াইজ একটা ব্যাপার রয়েছে, যেটা আমি তোমাদের বলবো একটু পরে। এক্ষুনি আমি তোমাদের বলছি বিষয়টা, আর একটু দেখো। তাহলে এর অ্যান্সারটা একটু নোট করো তোমরা, আই অ্যাম ওবলাইজ টু স্টে হিয়ার, এটা হচ্ছে প্যাসিভ। নেক্সট দেখো, ইট ইজ ইউর ডিউটি টু হেল্প ইউর চিলড্রেন। এর প্যাসিভ আমরা দুরকমভাবে করা যায়। দেখো, ইউ আর সাপোজ টু হেল্প ইউর চিলড্রেন, মনে পড়ছে তোমাদের, এটা অলরেডি একটা কনসেপ্ট আমি তোমাদের বলেছি, ইট ইজ ইউর ডিউটি। ইট ইজ ইউর ডিউটি তোমাদের একটা কনসেপ্ট আমি বলেছিলাম, যদি ডিউটি থাকে সেখানে আমরা করি ইউ আর সাপোজ টু। তাহলে এটা একটা ভাবে করা যায়। আবার এটাকে আমরা এরকমও লিখতে পারি, ইউ আর বাউন্ড ইন ডিউটি টু হেল্প ইউর চিলড্রেন। ডিয়ার ফ্রেন্ডস, এই দুটো আমি নিয়েছি এসপি বক্সি থেকে। এসপি বক্সির যে অবজেক্টিভ ইংলিশের গ্রামার বই, সেখান থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার 24। যদি কারুর কাছে থাকে, যারা কম্পিটিটিভ ইংলিশের জন্য পড়াশোনা করে তাদের কাছে, সবার কাছে থাকে এই বইটা এসপি বক্সির, তো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এই দুটো। এবার বিষয়টা দেখো, যেটা আমি তোমাদের বলছিলাম, যে এরকম স্ট্রাকচার আছে কিছু, যেগুলোকে কি মানে যেগুলো মিনিং ওয়াইজ কিন্তু অ্যাক্টিভও হতে পারে, আবার প্যাসিভও হতে পারে। কিছু আছে মিনিং ওয়াইজ অ্যাক্টিভ, দেখতে প্যাসিভ অথচ অ্যাক্টিভ। কিছু আছে আবার দেখতে প্যাসিভ, আসলে তারা অ্যাক্টিভ। কিছু আবার দুরকমভাবেই হতে পারে। যেমন ধরো এই যে ওপেন ভার্বটা, এই যে ওপেন ভার্বটা, এটা অ্যাক্টিভেও বসতে পারে, মানে অ্যাক্টিভ স্ট্রাকচারেও বসতে পারে। এটা আবার কি করে, অ্যাক্টিভ স্ট্রাকচারে যখন বসবে তখন অ্যাক্টিভ মিনিংটাও অ্যাক্টিভ থাকবে, কিন্তু অনেক সময় আবার প্যাসিভ মিনিং করে কিন্তু বসে থাকবে অ্যাক্টিভ স্ট্রাকচারে। আচ্ছা, এই অ্যাক্টিভ স্ট্রাকচার আর প্যাসিভ স্ট্রাকচার মানেটা আগে বুঝে নাও। যদি তুমি দেখো যে সেন্টেন্সে বি প্লাস V3 কোথাও আছে,
একে আমরা বলি প্যাসিভ স্ট্রাকচার। ঠিক আছে, এটা হলো প্যাসিভ স্ট্রাকচার। এবার এই বি মানে কি? এই বি মানে হচ্ছে 8টা ভার্ব হতে পারে। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং আর বিন। তো এই যে 8টা ভার্ব লেখা আছে, এই 8টা ভার্বের পরে যদি কোনো মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, সেই স্ট্রাকচারটাকে বলি আমরা প্যাসিভ স্ট্রাকচার। বেশ, প্যাসিভ স্ট্রাকচারে আছে মানেই যে সেটাকে অ্যাক্টিভ করতে পারবো আমরা, এরকমও নয়। দেখো, যদি আমি বলি যে গান্ধীজি ওয়াজ বর্ন ইন গুজরাট। ডিয়ার ফ্রেন্ডস, এই যে সেন্টেন্সটা, প্রথমে তোমরা আমাকে বলবে এটা স্ট্রাকচারালি অ্যাক্টিভ না প্যাসিভ, মানে এটা প্যাসিভ স্ট্রাকচারে আছে না অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে। তাহলে তুমি দেখেই বলবে যে দাদা এটা তো প্যাসিভ স্ট্রাকচারই আছে, কারণ এইমাত্র তুমি বললে যে বি প্লাস ভি3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি আছে ওয়াজ, আর বর্ন এটা হচ্ছে ভি3। কার ভি3? বিয়ার ভার্ব আছে, 3টে কনজুগেশন বলো বিয়ারের, বিয়ার, বোর আর বর্ন। আবার খেয়াল করো এই বিয়ার ভার্বেরই আবার কনজুগেশন হয় বিয়ার, বোর, বর্ন। বর্ন বানানটা দু রকমের হয়, উচ্চারণ সেম থাকে। BORN এর উচ্চারণও বর্ন, BORNE এর উচ্চারণও বর্ন, মানেটা আলাদা হয়ে যায়। এইখানে প্রথমের যে বিয়ারটা আছে এটার অর্থ হলো জন্ম দেয়া, জন্ম দেয়া। আর দ্বিতীয় যে বিয়ারটা আছে এর অর্থ হলো বহন করা, বহন করা। তাহলে বিয়ার, বোর, বর্ন জন্ম দিয়েছিল, জন্ম দেয়া, জন্ম দিয়েছিল। বিয়ার, বোর, বর্ন বহন করা, বহন করেছিল। এই বর্ন যেটা আছে, এই যে পাস্ট পার্টিসিপল যেটা BORNE, এটা আবার অ্যাডজেক্টিভ রূপেও কাজ করে। যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে তখন এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ নাউনের বাঁ দিকে থাকবে। যেমন ধরো বললাম আমরা জলবাহিত রোগ, তখন আমরা বলবো ওয়াটার বর্ন ডিজিজ। ভালো করে খেয়াল করো ফ্রেন্ডস, তোমাকে দিয়ে দেবে ওয়াটার বর্ন ডিজিজ, বানানটা দিয়ে দেবে BORN। না, রং, এটা করা যাবে না। এখানে বর্ন, এই যে এর অর্থ হচ্ছে জন্ম দেয়া নয়, এখানে অর্থ বহন করা, জলবাহিত রোগ। তাহলে এখানে বানানটা হবে BORNE, এই প্যাসিভটা হবে, এই পাস্ট পার্টিসিপলটা হবে। এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, অ্যাট্রিবিউটিভলি ডিজিজ নাউনটার অ্যাট্রিবিউশন দেখাচ্ছে, সেই জন্য এই থার্ড ফর্মটা হচ্ছে। এবার আমরা এখানে চলে আসি, গান্ধীজি ওয়াজ বর্ন, তার মানে গান্ধীজিকে জন্ম দেওয়া হয়েছিল। তাহলে মিনিং ওয়াইজও আমরা দেখছি প্যাসিভ। মিনিং ওয়াইজ কী করে বুঝবো আমরা? মিনিং ওয়াইজ মানে আমি বলতে চাইছি যে সাবজেক্টটা রয়েছে, ভার্ব দ্বারা যে কাজটা বোঝাচ্ছে, যে ক্রিয়াটা বোঝাচ্ছে, যদি সাবজেক্ট নিজে সেটা করে, ডুয়ার হয়, সেইটাকে আমরা বলি মিনিং ওয়াইজ অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট সেটা না করে, সাবজেক্ট সাফার করে সেই ঘটনাটা, সেই ক্রিয়াটার যে এফেক্ট সেটা সাবজেক্টের ঘাড়ে গিয়ে পড়ছে, সাবজেক্ট সাফারার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি মিনিং ওয়াইজ প্যাসিভ। ভালো করে বোঝো, স্ট্রাকচার ওয়াইজ আর মিনিং ওয়াইজ ব্যাপারটা বুঝে গেছো তোমরা। তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখছি স্ট্রাকচারালি, স্ট্রাকচার ওয়াইজ প্যাসিভ। কিন্তু যদি আমি তোমাকে বলি এটার অ্যাক্টিভ করো, তুমি করতে পারবে না। আচ্ছা, তুমি আমাকে বলবে যে এটার অ্যাক্টিভ আমি করতে পারি চাইলে, কেমনভাবে করব? তাহলে আমাদের বলতে হবে যে এটা আছে গান্ধীজিকে জন্ম দেওয়া হয়েছিল, তার মানে কেউ একজন তো জন্ম দিয়েছিল। কে জন্ম দিয়েছিল? গান্ধীজির মা পুতলিবাই। তাহলে তুমি বলবে দাদা এটাকে এরকম করে দাও যে পুতলিবাই বোর গান্ধীজি, পুতলিবাই বোর গান্ধীজি ইন গুজরাট, এরকম করে দিলেই তো হয়ে যায়। তুমি বলতে পারো হ্যাঁ, মিনিং ওয়াইজ মিলেও যাচ্ছে যে পুতলিবাই জন্ম দিয়েছিলেন গান্ধীজিকে গুজরাট, এটাই এর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু না, গ্রামার এটাকে অ্যাকসেপ্ট করে না, এটার অ্যাক্টিভ করা যাবে না। তার কারণ হচ্ছে এই যে প্যাসিভ স্ট্রাকচারটা, এটা স্ট্রাকচারালিও আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড যেটা আমরা করেছি অ্যান্সার, স্ট্রাকচারালিও এটা অ্যাক্টিভ, মিনিং ওয়াইজও অ্যাক্টিভ, এটা আমরা দেখতে পেলাম। কিন্তু ল্যাঙ্গুয়েজ এটাকে অ্যাকসেপ্ট করে না, কারণ এরকম ব্যবহার হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে এটা তোমাদের জানতে হবে, এটাকে গ্রামারে বলা হয় ভয়েস কনস্ট্রেন্ট বলে একে। ভয়েস কনস্ট্রেন্ট কি? যেখানে স্ট্রাকচারালি তুমি দেখছো এটা অ্যাক্টিভ বা প্যাসিভ, অথচ তুমি সেটাকে করতে পারছো না।
মানে চেঞ্জ করতে পারছো না অ্যাক্টিভটাকে প্যাসিভে বা প্যাসিভটাকে অ্যাক্টিভে, সেটাকে বলা হয় ভয়েস কনস্ট্রেন্ট হয়ে গেছে। তাহলে এটা ভয়েস কনস্ট্রেন্ট, এটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু প্যাসিভ আছে, যে প্যাসিভটা ট্রান্সলেশন যখন অন্য ভাষাতে হবে সেটা অলরেডি সেটা ওই প্যাসিভটাকে আর প্যাসিভে ট্রান্সলেট করা হয় না, অ্যাক্টিভে ট্রান্সলেট করা হয়। ভালো করে ভাবো, এই গান্ধীজি ওয়াজ বর্ন ইন গুজরাট, যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা অ্যাক্টিভে করব। এই যে বললাম পুতলিবাই জন্ম দিয়েছিলেন গান্ধীজিকে, এটা আমরা বলবো, তাই না? সাধারণভাবে এরকম ট্রান্সলেট করা হয়। তাহলে ভাষার পরিবর্তনে যখন আমরা যে অনুবাদটা করছি সেটাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে প্যাসিভ থেকে, তখন এটার ইংলিশে আর আলাদা করে কোনো অ্যাক্টিভ ফর্ম আনার দরকার হয় না। এইটাকে বলা হয় ভয়েস কনস্ট্যান্ট। তাহলে এটার কিন্তু কোনো অ্যাক্টিভ হবে না। ওকে, ভয়েস কনস্ট্যান্ট হয়ে গেল এটা। এবার দেখো আমি যেটা বলছিলাম তোমাদের যে বিষয়টা, যে এরকমও স্ট্রাকচার তোমরা দেখতে পাবে যেগুলো একটু কনফিউজিং লাগবে তোমাদের দেখতে, যে এটা কি অ্যাক্টিভ না এটা প্যাসিভ, এটাকে কি বলবো আমরা। যেমন ধরো আমরা বললাম হি ইজ ওয়ারিড, এবার বলো যে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। তুমি বলে দেবে যে দাদা এটা প্যাসিভ ভয়েস, তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইজ এটা বি ভার্ব আর এটা ওয়ারিড থার্ড ফর্ম আছে বি প্লাস ভি3, তাহলে এটাকে আমি প্যাসিভ বলে দেবো না। এটা প্যাসিভ বলা যুক্তিসঙ্গত নয়। তার কারণ হচ্ছে এই যে ওয়ারিড, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে এই সেন্টেন্সে ভার্ব বলার থেকে অ্যাডজেক্টিভ রূপে এটা ব্যবহার হচ্ছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা বলা বেটার। গ্রামারিয়ানরা প্রেফার করেন যে এটাকে আমরা ভার্ব হিসেবে কাউন্ট না করে এই সেন্টেন্সে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। সেই কারণে আমরা কিন্তু এটাকে প্যাসিভ বলতে পারি না। কিন্তু দেখো এই যে ওয়ারিড যেটা, এটা তো হি করছে, তার মানে দেখো মিনিং ওয়াইজ না, এটা মিনিং ওয়াইজ কিন্তু অ্যাক্টিভই দেখাচ্ছে, এটা প্যাসিভ দেখাচ্ছে না। কিন্তু স্ট্রাকচার দেখে আমাদের মনে হতে পারে এটা প্যাসিভ, কিন্তু এটা প্যাসিভ নয়, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে এরকম কিছু কিছু স্ট্রাকচার তোমরা পেলেও পেতে পারো, সেখানে এইগুলো একটু খেয়াল রাখবে তোমরা। বেশ, তাহলে এটা একটা বিষয় হয়ে গেল। মানে তোমাদের আমি এটা কি বলছিলাম, এটা ভয়েস কনস্ট্যান্ট বলছিলাম, এটা বলে দিলাম। আর সাথে সাথে অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচার আর মিনিং ওয়াইজ অ্যাক্টিভ আর তোমার স্ট্রাকচারালি প্যাসিভের ব্যাপারটাও বললাম। যেমন ধরো আরেকটা বলি, দ্য ডোর ওপেন্ড, হি ওপেন্ড দ্য ডোর। এই দুটো সেন্টেন্স দেখো ভালো করে। যদি বলি স্ট্রাকচারালি বলো আমাকে, তুমি বলবে স্ট্রাকচারালি এটাও অ্যাক্টিভ, স্ট্রাকচারালি এটাও অ্যাক্টিভ। একদম আমিও বলবো 100% কারেক্ট বলেছো তুমি। হি ওপেন দ্য ডোর, দ্য ডোরও। এবার যদি বলি মিনিং ওয়াইজ বল, তাহলে মিনিং ওয়াইজ তুমি বলবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি যে সাবজেক্টটা, এখানে ওপেন এই যে কাজটা খোলা সেটা এই করছে নিজে, অর্থাৎ এ ডুয়ার এখানে, তাহলে অবশ্যই এটা মিনিং ওয়াইজও অ্যাক্টিভ 100%। তাহলে প্রথম হচ্ছে স্ট্রাকচার ওয়াইজও এটা অ্যাক্টিভ, সেকেন্ড হচ্ছে মিনিং ওয়াইজও এটা অ্যাক্টিভ। এই সেন্টেন্সটা দেখো স্ট্রাকচার ওয়াইজ তো এটা অ্যাক্টিভ, কিন্তু মিনিং ওয়াইজ কি এটা অ্যাক্টিভ না? কেন অ্যাক্টিভ নয়? কারণ সাবজেক্ট হচ্ছে ডোর, সে তো খুলছে না নিজে নিজেকে, ওপেন করছে না। তাহলে এই যে খোলা ক্রিয়াটা, এটা এই দরজাটা সাফার করছে, অর্থাৎ দরজাটার ওপরেই কাজটা হচ্ছে, অন্য কেউ করছে। তাহলে এখানে যেহেতু সাফারার হয়ে গেছে সাবজেক্ট, সেই জন্য এটাকে মিনিং ওয়াইজ আমরা অ্যাক্টিভ বলতে পারি না। তাহলে এটা মিনিং ওয়াইজ প্যাসিভ, কিন্তু স্ট্রাকচারালি এটা অ্যাক্টিভ। তাহলে এইটাই আমি তোমাদের বোঝাচ্ছিলাম যে মিনিং ওয়াইজ অ্যাক্টিভ আর স্ট্রাকচার ওয়াইজ অ্যাক্টিভের ব্যাপারটা কি। এর সাথে সাথে আমি তোমাদের আরও একটা কনসেপ্ট বলে দিলাম, সেটা হচ্ছে ভয়েস কনস্ট্রেন্টের ব্যাপারটাও কিন্তু তোমরা এখান থেকে শিখে গেছো। বেশ, চলো এবার আমরা নাম্বার 9 দেখি। কোথা থেকে কোথায় আমরা চলে যাচ্ছি ফ্রেন্ডস, আসলে অনেকগুলো আছে, সেগুলোই আর দেখানো হবে না লাস্টে। তো চলো বাকি এক্সেপশনাল কেসগুলো আমরা দেখে নিই। নাম্বার 9, হি লেট হার গো। হি লেট হার গো এর যে প্যাসিভ সেটা দেখো কি আছে, শি ওয়াজ লেট গো বাই হিম। শি ওয়াজ লেট গো বাই হিম, এটা আমি অলরেডি একটা কনসেপ্টে তোমাদের বলে দিয়েছি, যেখানে পজিটিভ ভার্বের পজিটিভ ভার্বের কনসেপ্ট আমি তোমাদের বলেছিলাম। সাথে সাথে আমি তোমাদের বলেছিলাম যে কখন অর্ডিনারি ইনফিনিটিভ হয় আর কখন বেয়ার ইনফিনিটিভ হয়। সেই জায়গাটা যেখানে আমি বলেছিলাম সেখানেও কিন্তু এই এক্সাম্পলটা ছিল লেট দিয়ে, যেটা ঠিক আছে, যেটা লেটে আমি ব্যতিক্রম হিসেবে বলেছিলাম তোমাদের। তাহলে এটা একটু মুখস্থ করে নিও, হি লেট হার গো, শি ওয়াজ লেট গো বাই হিম। শি ওয়াজ লেট টু গো দেয়া থাকবে তোমাকে এরার কারেকশনে, তাহলে লেট টু গো হবে না, লেট গো। ওকে,
নেক্সট দেখো মে গড ব্লেস ইউ। সাধারণভাবে আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাসিভ হয় না। সাধারণভাবে আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, এই চারটে টেন্সের প্যাসিভ হয় না। কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা অপটেটিভ হওয়া সত্ত্বেও এর প্যাসিভ দেয়া আছে। রায় অ্যান্ড মার্টিন, পেজ নাম্বার 228230, 228-230 নম্বর পেজে চলে যাবে। রায় মার্টিনের যে নিউ গ্রামার বুকটা বেরিয়েছে সেটাতে, সেখানে তোমরা দেখতে পাবে এটার প্যাসিভ দেয়া আছে। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তারও প্যাসিভ দেয়া আছে। এবং কিন্তু নিচেই লেখা আছে যে এগুলো সাধারণভাবে গ্রামারে কিন্তু এগুলো রেয়ার, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো করা যায়। তো এটাই অ্যান্সার করা আছে, মে ইউ বি ব্লেসড বাই গড। ওকে না, লাস্ট দেখো ইয়োর ব্লেম কাউন্টস ফর নাথিং। দেখতেই পাচ্ছ এটা একটা কোয়াসি প্যাসিভ ভয়েস। এর অ্যান্সার কি করা আছে দেখো, ইয়োর ব্লেম ইজ ওয়ার্থ নাথিং হোয়েন ইট ইজ কাউন্টেড। এই হোয়েন ইট ইজ কাউন্টেড দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোয়াসি প্যাসিভ, এটা কোয়াসি প্যাসিভ করা আছে। আমরা সাধারণভাবে জানি যে তোমরা জানো হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে এখানে শুধু একটা এক্সট্রা ওয়ার্ড এসছে, সেটা হচ্ছে ওয়ার্থ। মিনিং ওয়াইজ এটাকে নিয়ে আসা হয়েছে। ইয়োর ব্লেম ইজ নাথিং না বলে ইয়োর ব্লেম ইজ ওয়ার্থ নাথিং হোয়েন ইট ইজ কাউন্টেড। তো এটাও একটু নোট করবে। আর এই তিনটে আমি নিয়েছি রায় মার্টিন 228-230 নম্বর পেজ থেকে। ওকে চলো নেক্সট আমরা দেখব। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা দেখব নাম্বার 12। দুটো প্যাসিভ স্ট্রাকচার লেখা আছে, এখানে কোনো অ্যাক্টিভ নেই, দুটোই প্যাসিভ স্ট্রাকচারে লেখা আছে। মাই সুটকেস হ্যাজ বিন প্যাকড আর মাই সুটকেস ইজ প্যাকড। কোনটা সঠিক কোনটা বেঠিক? দুটোই সঠিক, দুটোই সঠিক। এখানে যে হ্যাজ বিন প্যাকড যেটা লেখা আছে, এখানে অ্যাকশানটাতে জোর দেওয়া হচ্ছে যে অ্যাকশানটা ঘটেছে, ঠিক আছে? তাহলে যেহেতু অ্যাকশানে জোর দিল, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডেসক্রাইব দ্য অ্যাকশান, ডেসক্রাইব দ্য অ্যাকশান। এখানে অ্যাকশানটাকে ডেসক্রাইব করছে। কোন অ্যাকশানটা? ওই প্যাক করার যে কাজটা, সেটাকে ডেসক্রাইব করছে। সেই জন্য আমরা এখানে হ্যাজ বিন প্যাকড বসাতে পারি। কারেক্ট সেন্টেন্স, কোনো প্রবলেম নেই। মাই সুটকেস ইজ প্যাকড, ইজ প্যাকড যখন আমরা বলছি, এখানেও প্যাসিভই বানাচ্ছি আমরা, কিন্তু এখানে কি হচ্ছে, রেজাল্টটাতে জোর পড়ছে। অর্থাৎ এখানে ডেসক্রাইব করছি কোনটা? ডেসক্রাইব দ্য রেজাল্ট, ডেসক্রাইব দ্য রেজাল্ট। রেজাল্টটাকে ডেসক্রাইব করছে যে এখন সুটকেসটা কি পরিস্থিতিতে আছে, প্যাকড পরিস্থিতিতে আছে। কিন্তু এখানে একটা বিষয় নোট করার মতন, যে মাইকেল সোয়ানও এই জায়গায় বলছেন, যেটা আমি তোমাদের আগে বলছিলাম যে হি ইজ ওয়ারিড, যে এক্সাম্পলটা দিলাম সেখানে, সেই রকমই উনি বলতে চাইছেন যে এটাকে প্যাসিভ ভার্ব না বলার থেকে আমরা যদি এটাকে বলি অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপে এটা কাজ করছে, সেটা বেটার হয় ইংলিশ, এটাকে প্রেফারেন্স দেওয়া হয়। আচ্ছা, এটাকে এরকম করা যাবে না যে এটা প্যাসিভ বলাই যাবে না কখনো, না যে এটা প্যাসিভ নয় এরকম না। উনি বলছেন এটা প্রেফারেন্স দেওয়া উচিত আমাদের, যে ব্র্যাকেটে উনি লিখে দিয়েছেন যেটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো দুটো সেন্টেন্সই আমরা কারেক্ট বলবো প্যাসিভ স্ট্রাকচারে। এই দুটো তোমরা পেয়ে যাবে মাইকেল সোয়ানের বইটার পেজ নাম্বার 65, যে বইটার কথা আগেই বলেছি তোমাদের, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির বই। তাহলে মাইকেল সোয়ানের 65 পেজ নাম্বার 65-তে পেয়ে যাবে তোমরা। নেক্সট হচ্ছে নো বডি লিসেন্স টু হার। এটা মাইকেল সোয়ানের বইয়ের 59 নম্বর পেজে পাবে তোমরা। এটার অ্যান্সার হবে সি ইজ নেভার লিসেন টু, সি ইজ নেভার লিসেন টু। এবার এই যে লিসেন টু আছে, এটা কি? এটা কি ফ্রেজাল ভার্ব? এটাকে কি বলি আমরা? এটাকে বলি প্রিপোজিশনাল ভার্ব। ওকে, তাহলে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ভার্ব। অনেক সময় কি হয় আমি লক্ষ্য করেছি, যেমন ডিপি ভট্টাচার্যের বইতে লাফ অ্যাট, এই যে লাফ অ্যাট, এটাকে উনি ফ্রেজাল ভার্ব বলছেন। ওকে, এটাকে উনি ফ্রেজাল ভার্ব বলছেন, কিন্তু আমার মতে এটাকে ফ্রেজাল ভার্ব না বলে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলাটা বেটার। দেখো এখানে একটু কনফিউশনের ব্যাপার রয়েছে। উনি বলেছেন যে এই যে অ্যাডটা রয়েছে লাফের সাথে, এই অ্যাডটা হচ্ছে অ্যাডভার্ব, উনি এটাকে অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসেবে কাউন্ট করছেন, কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা দেখবে এটাকে প্রিপোজিশন হিসেবেই কাউন্ট করা হয়। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাফের সাথে অ্যাড বসে, আমরা শিখিও যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাফ অ্যাট। তাহলে এই যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ভার্বের সাথে এবং ভার্বের অর্থের কোনোরূপ পরিবর্তন ঘটছে না, সেগুলোকে কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব বলতে পারি না, সেগুলোকে প্রিপোজিশনাল ভার্ব বলাটাই বেটার।
আবার ভার্বাল ফ্রেজও বলতে পারি না আমরা, কারণ ভার্বাল ফ্রেজে শুধুমাত্র ভার্বই থাকবে, একাধিক ভার্ব থাকবে। যেমন এখানে দেখো হ্যাজ বিন প্যাকড, এটা একটা ফ্রেজ, এটা ভার্বাল ফ্রেজ। ভার্বের সঙ্গে প্রিপোজিশন আছে অথচ অর্থ বদলাচ্ছে না, সেটাকে বলা উচিত প্রিপোজিশনাল ভার্ব। আর ভার্বের সঙ্গে প্রিপোজিশন আছে এবং অর্থ বদলে গেছে, সেটাকে বলা উচিত ফ্রেজাল ভার্ব। হালকা হালকা এগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে, তবে এক একজন গ্রামারিয়ান এগুলো এক এক রকমভাবে দেখেন, সেটা আমি তোমাদের কিন্তু উল্লেখ করে দিলাম যে ডিপি ভট্টাচার্যর বইয়েতে অ্যাডটাকে অ্যাডভার্ব হিসেবে ধরা হয়েছে। চলো নেক্সট আমরা দেখি, শি গেভ দ্য কার টু হার সিস্টার। এই সেন্টেন্সটাতে খেয়াল করো, দুটো অবজেক্ট আছে, দ্য কার এটা ডাইরেক্ট অবজেক্ট আমরা জানি, আর এই যে হার সিস্টার এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট যেহেতু ভার্ব থেকে দূরে রয়েছে, সেই জন্য প্রিপোজিশন হিসেবে টু অথবা ফর আসে, আমি তোমাদের আগের একটা কনসেপ্টে বলে দিয়েছি। তাহলে এখানে টু আছে দেখতে পাচ্ছ। এর প্যাসিভ যখন হবে, এর প্যাসিভ মাইকেল সোয়ান বলছেন যে এটাকে কিন্তু হার সিস্টার, যেটা এটাকে প্রথমে এনে আমরা এইভাবে করতে পারি, হার সিস্টার ওয়াজ গিভেন দ্য কার, এটা 100% কারেক্ট, এটা কারেক্ট। কিন্তু পরের সেন্টেন্সটা খেয়াল করো, শি থ্রিউ স্টোনস অ্যাট হিম, সেম সেন্টেন্স, এখানেও স্টোনস দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট অবজেক্ট, আর হিম হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এইখানে যদি আমরা এই হিমটাকে প্রথমে নিয়ে আসি, হি করে দিই, হি ওয়াজ থ্রোন স্টোনস অ্যাট, এটা রং, এটা এরার, এটা করা যাবে না। হি ওয়াজ থ্রোন স্টোনস অ্যাট এরকম লেখা যায় না। তাহলে এইটা তোমরা পেয়ে যাবে মাইকেল সোয়ানের বইয়ের পেজ নাম্বার 62 আর 63, 62 আর 63-তে পাবে। নেক্সট চলে আসি আমরা নাম্বার 16, আওয়ার হাউস ওয়াজ বিল্ট ইন 1827। এটা একটা প্যাসিভ স্ট্রাকচার, আমরা দেখেই বুঝতে পারছি, বি প্লাস V3 আছে, প্যাসিভ স্ট্রাকচার, ওয়াজ বিল্ট। ওকে, হি গট কট বাই দ্য পুলিশ স্পিডিং থ্রু দ্য টাউন। হি গট কট, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, বাই দ্য পুলিশ, পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে, স্পিডিং থ্রু দ্য টাউন, যখন সে টাউনের মধ্যে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এবার দেখো গট কট, এই যেটা আছে এটাও হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এখানে যে গটটা আছে এটাকে আমরা বলবো প্যাসিভ অক্সিলিয়ারি, ঠিক যেভাবে এই ওয়াজটাও হচ্ছে এখানে একটা প্যাসিভ অক্সিলিয়ারি। এবার ফ্রেন্ডস দেখো, এখানে মাইকেল সোয়ানের বইয়ের পেজ নাম্বার 59-এ তোমরা পাবে এই এক্সাম্পলটা। এবার প্রশ্ন হচ্ছে এই গট V3 কখন লিখবো আমরা, আর ওয়াজ V3 কখন লিখবো, মানে বি প্লাস V3 কখন ইউজ করি আর গেট প্লাস V3 কখন ইউজ করি আমরা, সেটা উপরে আমি লিখে দিয়েছি। দেখো, যদি তুমি দেখো যে কোনো একটা ইভেন্টের কথা বলা হচ্ছে, একটা ঘটনা যেটা অ্যাক্সিডেন্টালি ঘটছে, অথবা যেটা কেউ এক্সপেক্ট করেনি, আনএক্সপেক্টেডলি ঘটছে, অথবা কারোর কন্ট্রোলের বাইরে ঘটছে, আউটসাইড ওয়ানস কন্ট্রোল, সেই ক্ষেত্রে গ্রামারিয়ানরা বলছেন যে গেট প্লাস V3 এইটাই প্যাসিভে ইউজ করা বেটার হবে। আর যদি কোনো অ্যাকশান যেটা লঙ্গার, কোনো একটা লঙ্গার অ্যাকশানের কথা বলছে, যেটা মোর ডেলিবারেট, ইচ্ছাকৃতভাবে মোর ডেলিবারেট যেটা, অথবা যেটা প্ল্যান্ড অ্যাকশান, আগে থেকে প্ল্যান করে যেটা করা হয়েছে, এইরকম অ্যাকশান যদি হয় সেটাকে আমরা বি প্লাস V3 ইউজ করব, এটাই বেটার হবে গেট প্লাস V3-র জায়গায়। এবার লক্ষ্য করো, আওয়ার হাউস ওয়াজ বিল্ড, আমাদের বাড়িটা তৈরি হয়েছিল 1827, এটা কেমন ধরনের অ্যাকশান? এটা অবশ্যই একটা প্ল্যান্ড অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি, বাড়ি তৈরি করা হচ্ছে, এটা নিশ্চয়ই প্ল্যানিং করে করা হচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে বি প্লাস V3 ইউজ করেছি। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে বা আউট অফ কন্ট্রোল আমরা বলবো, এটা তার কন্ট্রোলে নেই অ্যারেস্ট হওয়াটা, এইখানে কিন্তু আমরা ওয়াজ কট না লিখে লেখা যায় হি ওয়াজ কট বাই দ্য পুলিশ, কিন্তু এটা বেটার হবে হি গট কট লেখাটা। এটাই মাইকেল সোয়ানের মত, 59 পেজ নাম্বারে তোমরা দেখতে পাবে। আশা করছি এটাও হয়ে গেছে। চলো আর দুটো একটা আমাদের লাস্ট আছে এক্সাম্পল, সেটা দিয়ে আমরা শেষ করব। ডিয়ার ফ্রেন্ডস, আজকের লাস্ট যে এক্সাম্পল সেটা আমরা নিচ্ছি, এই তিনটে সেন্টেন্স আলাদা আলাদা নিয়েছি। ডগস মে চেজ ক্যাটস, এর প্যাসিভ আমরা বানাচ্ছি ক্যাটস মে গেট চেজড বাই ডগস। তুমি আবার আমাকে প্রশ্ন করবে ক্যাটস মে বি চেজড বাই ডগস কেন লিখছেন না দাদা? দেখো, আমি একটু আগেই তোমাদের বললাম যে যেখানে দেখবে যে সেন্সগুলো আমি তোমাদের বললাম যে আনএক্সপেক্টেড হচ্ছে, যেটা প্ল্যান করে হচ্ছে না, আগে থেকে অ্যাক্সিডেন্টালি হচ্ছে, অথবা আউট অফ কন্ট্রোল, যার কন্ট্রোলে নেই সেটা। এখানে লক্ষ্য করো, এই যে ক্যাটসগুলো ডগদের দ্বারা অনেক সময় তাড়িত হয়, চেজড হয়। তাহলে এই চেজড হওয়া ঘটনা ক্যাটসের কন্ট্রোলে নেই, আউট অফ কন্ট্রোল, সেই কারণে আমরা এখানে বি প্লাস V3-র বদলে গেট প্লাস V3 ব্যবহার করেছি, আর গেটটা এখানে হয়ে গেল প্যাসিভ অক্সিলিয়ারি। ওকে, এটা ক্লিয়ার একদম? ভালো করে খেয়াল করে দেখো, একটা কথা সব সময় মাথায় রাখবে, প্যাসিভ যখন আমরা করি অ্যাক্টিভের মিনিং যেন বদলে না যায়।
কোনোভাবেই অর্থ বদলালে চলবে না, কারণ ভয়েসই বলো, ন্যারেশনই বলো, তুমি ডিগ্রি চেঞ্জ বলো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো, ফর্ম অফ সেন্টেন্সের বদল বলো মানে সিম্পল কমপ্লেক্স, অথবা ফাংশন অফ সেন্টেন্সের চেঞ্জ বলো অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যাই হোক এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রামারের ট্রান্সফরমেশনের আন্ডারে আসে। যেহেতু ট্রান্সফরমেশান, এগুলো ট্রান্সফরমেশান মানে হচ্ছে রূপটা বদলায়, অর্থটা এক থাকে। অর্থ যদি বদলে যায় সেটাকে চেঞ্জ করা বলি আমরা, আর অর্থ যদি না বদলে শুধু গঠনটা বদলায় সেটাকে আমরা বলি ট্রান্সফরমেশান। তাহলে এটাও যেহেতু ট্রান্সফরমেশান হচ্ছে, তাহলে কখনোই আমরা অর্থের বদল ঘটাতে পারবো না। অ্যাক্টিভ বলছে যে কুকুররা বেড়ালদের চেস করতে পারে, মানে কখনো কখনো চেস করে, আর প্যাসিভে বলছে যে বেড়ালরা কখনো কখনো কুকুরদের দ্বারা তাড়িত হয়। ঠিকই আছে, অর্থ সম্পূর্ণ চেঞ্জ একই আছে, বদলায়নি, সেহেতু এই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট বলবো, এই প্যাসিভটা কারেক্ট। কিন্তু এই সেন্টেন্সটা লক্ষ্য করো, ডগস লাইক টু চেজ ক্যাটস, কুকুররা পছন্দ করে বেড়ালগুলোকে তাড়াতে বা বেড়ালগুলোকে তাড়া করতে। এটার প্যাসিভ যদি আমি এরকম করে দিই যে ক্যাটস লাইক টু বি চেজড বাই ডগস বা টু গেট চেজড বাই দ্য ডগ, যাই তুমি লেখো, সেটা এরার হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এখানে বদলে গেল অর্থটা, এটার মানে দাঁড়িয়ে গেল বেড়ালরা পছন্দ করে কুকুরদের দ্বারা চেজ হতে। এটা কখনোই নয়, বেড়ালরা কখনোই পছন্দ করে না, এরকম মানে তো বলেনি অ্যাক্টিভে। তাহলে অর্থ বদলে যাচ্ছে, স্ট্রাকচার কারেক্ট, স্ট্রাকচার দেখে মনে হচ্ছে একদম 100% ঠিক আছে প্যাসিভে, কিন্তু অর্থ বদলালো, এটা ভুল, এটা এরার হয়ে যাবে, এটা সঠিক প্যাসিভ নয়। এরপরের সেন্টেন্সটা একইভাবে দেখো, ড্যান ওয়ান্টস টু ফোন অ্যানা, ড্যান চাইছে অ্যানাকে ফোন করতে, অ্যানা তো চাইনি যে ড্যান তাকে ফোন করুক না, কিন্তু যেই তুমি প্যাসিভে বানাবে যে অ্যানা ওয়ান্টস টু বি ফোনড বাই ড্যান, সঙ্গে সঙ্গে এটা রং হয়ে যাবে, এটা এরার হয়ে যাবে, কারণ মিনিং বদলে গেছে। যদিও স্ট্রাকচারটা দেখতে প্যাসিভের মতনই, কিন্তু এটা ভুল, এটা রং, এটা লেখা যাবে না। তাহলে এই জন্য আমি লিখে দিয়েছি, দেখো এখানে মিনিং বদলাচ্ছে না, সেই জন্য এটা কারেক্ট। মিনিং বদলে যাচ্ছে, সেই জন্য এই দুটো প্যাসিভের স্ট্রাকচার রং, এই স্ট্রাকচার লেখা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, এই যে লাইক ভার্বটা তুমি লক্ষ্য করছো এখানে, এই লাইক ভার্বটার যে অর্থ, সেই অর্থটা এর সাবজেক্টের সাথে কানেক্টেড, এর সাবজেক্টের সঙ্গে একদম রিলেটেড হয়ে আছে, লেগে রয়েছে। কিন্তু মোডাল ভার্বের যে অর্থ হয় সেন্টেন্সে, সেটা গোটা ক্লজটাতে স্প্রেড ওভার হয়ে থাকে, ছড়িয়ে থাকে অর্থটা, শুধুমাত্র সাবজেক্টের সঙ্গে লেগে থাকে না। যেহেতু এখানে মে যে মোডাল ভার্বটা ছিল, এর অর্থটা সম্পূর্ণ ক্লজে ছড়িয়ে রয়েছে, সেই কারণে আমরা চেঞ্জটা এইভাবে করতে পারছি, এইভাবে প্যাসিভ বানাতে পারছি। কিন্তু এইখানে যে লাইক ওয়ার্ডটা রয়েছে, এর যে মিনিং, সেটা ডগের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, অর্থাৎ এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড হয়ে রয়েছে। সেই কারণে আমি এই লাইক ভার্বটাকে ক্যাটের সঙ্গে লাগিয়ে দিতে পারি না, কারণ সাবজেক্টটা বদলাতে পারি না, সাবজেক্টের সঙ্গেই রিলেটেড, গোটা ক্লজটাতে ছড়িয়ে নেই মানেটা। এবার আশা করছি তোমাদের আমি ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। ডিয়ার ফ্রেন্ডস, এই এক্সাম্পলগুলো তোমরা পাবে মাইকেল সোয়ানের বইয়ের 59 নম্বর পেজে। আজকে এতটাই থাকবে। ভুল করেও কেউ যেন আমি এই বইয়ের নাম বলেছি বলে এই বইগুলো কিনতে চলে যাও না আজকে, এগুলো এখন কেনার কোনো দরকার নেই। আমার কাছে ছিল, আমি তোমাদের সব বলছি সেখান থেকে। আরও আছে অনেক গ্রামার বই, সেগুলো থেকে তো সব তো আর নিয়ে আসা যাবে না। আর বাকি যে বইগুলো রয়েছে সেগুলোর যা আমি এক্সাম্পল দেখেছি সেগুলো খুব কমন এক্সাম্পল, সেগুলো তোমাদের যে লেভেল গ্রামারে তোমরা সকলেই জানো, সেগুলো প্রয়োজন নেই। তবে অনেক কিছু বিষয় রয়েছে, এটা তো খুব সামান্য কয়েকটা এক্সাম্পল আমি নিয়ে এসেছি। কেন নিয়ে এলাম এইগুলোকে? কারণ এক্সেপশনাল কেস প্রচুর রয়েছে ভয়েসের, আমি করাতে পারি তোমাদের, আলাদা করে শেখাতে পারি এক্সেপশনাল ভয়েস চেঞ্জ, কিন্তু সেগুলো না শিখিয়ে আমি এইগুলোকে কেন নিয়ে এসেছি? কারণ অনেক সময় আমি লক্ষ্য করেছি প্রিভিয়াস ইয়ারেও এরা কী করে, বই থেকে হুবহু একদম সেন্টেন্স তুলে দেয়, ছেপে দেয় একদম। সেই রকম যদি কপি করে এরা কখনো, তাহলে এগুলো কপি করার সম্ভাবনা থাকছে একটা, যেহেতু এগুলো এক্সেপশনাল কেস, সচরাচর আমরা দেখি না এরকম, সেই কারণে আমি এগুলোকে নিয়ে এসেছি। তবে আরও অনেক এক্সেপশনাল কেস রয়েছে। এবার তোমার কাছে কতটা কোনটা জানা, তোমার কাছে কোনটা আননোন, তুমি কোন লেভেলে পড়েছো সেটা তো আর আমি বুঝতে পারছি না এখান থেকে, কার কোন লেভেল রয়েছে গ্রামারে। সেই জন্য আমি আপাতত এইগুলোকে সংগ্রহ করে এনেছি। আলাদাভাবে যখন ভয়েস চেঞ্জ করাবো তখন ডিটেলসে একটা একটা করে ধরবো আমি বিষয়, যে জিরান্ডের ভয়েস চেঞ্জ কিভাবে করে, পার্টিসিপেলের ভয়েস চেঞ্জ কিভাবে করি আমরা, কোয়াসি প্যাসিভ কিভাবে করি,
ইনফিনিটিভ কিভাবে করি, বেয়ার ইনফিনিটিভের কিভাবে করা হয়, সমস্ত টাইপ রয়েছে আলাদা আলাদা ভয়েসের, সেগুলো ধীরে 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 একে একে আমাদের করতে হয়। সেগুলোরও আগে আমাদের বেসিক করতে হয় যে অ্যাসার্টিভ কিভাবে করব আমরা, তোমার অ্যাসার্টিভের আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, সেগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ, সেগুলো আমরা কিভাবে করব সেগুলো শিখতে হয়। ইন্টারোগেটিভ শিখতে হবে, ইন্টারোগেটিভের আলাদা আলাদা টাইপ আছে শিখতে হবে, ইম্পারেটিভের আলাদা আলাদা টাইপ শিখতে হয় আমাদের। তো সেসব তো অনেক ভাস্ট ব্যাপার একটা ভয়েস চেঞ্জ, সেগুলো যখন আমি আলাদা করে তোমাদের ব্যাচ নিয়ে আসবো, একটা কোর্স নিয়ে আসবো কম্বাইন্ড ইংলিশ গ্রামারের, সেখানে আমি ডিটেলসে করাবো এগুলো। আপাতত এই ক্লাসটা এখানেই থাকছে, তোমরা আশা করছি সব নোট করে নিয়েছো যা যা এক্সাম্পল আমি দিয়েছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও আসছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 10, আর সেখানেই আমি টার্গেট রাখছি অ্যাক্ট 2টাকে শেষ করে দেবো। অ্যাক্ট 2টা শেষ হয়ে গেলেই সেখান থেকে একটা মকও নিয়ে নেবো আমি তোমাদের গ্রুপে, ঠিক আছে, অ্যাক্ট 2 থেকে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।